উনি আমাকে এই জায়গাটাকে এমনি করে ধরে আমাকে ভিখিরির বাচ্চা বলেছিল। তখন আমি ক্লাস 3-তে পড়ি, আমি খুব ছোট, আর উনি আমার চেয়ে অনেক বড়। উনি আমাকে সেদিন ফিল করিয়েছিলেন যে হ্যাঁ, আমরা গরিব, আমরা এই সোসাইটির থেকে বিলং করি না। শিক্ষিত মানুষ যখন এরকম ব্যবহারটা করে তাকে তুমি কি বলবে? তুমি বলো, মানুষ কিরকম হয়? আমরা দেখাই একরকম, কিন্তু আমাদের ভেতরে অনেক কিছুই চলে, আমাদের ভেতরে অনেক নেগেটিভিটি ভরে আছে, যেটাকে আমরা নিজেরাও কন্ট্রোল করতে পারি না। কেউ আমাদের হার্ট ব্রেক করে চলে যায়, আমরা অন্যদের হার্ট ব্রেক করে দিই। তুমি ঈশ্বরকে বিশ্বাস করো না, ইউ ডোন্ট বিলিভ ইন গড। হ্যাঁ, তুমি এটা বলো যে আমি ভগবানকে বিশ্বাস করি, উপরে একজন আছেন, আমি তার উপরে বিশ্বাস করি, কিন্তু দ্য ফ্যাক্ট ইজ মন থেকে অ্যাকচুয়ালি তুমি বিশ্বাস করো না, বিশ্বাস করো না। তোমার লাইফে একটা মানুষ আসে, সে তোমায় হার্ট করে চলে যায়, তোমাকে খুব কষ্ট দেয়, আর তুমি এটাই ভাবো যে যাই না ভগবান আছে কি না, যদি থাকে তাহলে আমি এত কষ্ট পাচ্ছি কেন, তাই না? যখন আমরা প্রবলেমে পড়ি তখন আমাদের বিশ্বাস হয় না যে উনি আছেন আর উনি আমাদের বাঁচিয়ে নেবেন। কেন হয় না এই বিশ্বাসটা? কেন আমরা এত কষ্ট পাই? আমাদের সবার লাইফে আজকের ডেটে কষ্ট আছে, আর এই কষ্টটা মানসিক কষ্ট। মানসিক কষ্টটাই আমরা আজকের ডেটে অনেক বেশি পাচ্ছি। আমরা খুশি নেই, আমাদের কাছে টাকা আছে, বাড়ি আছে, এত বন্ধু বান্ধব আছে, সব কিছুই আছে, তারপরেও আমরা শান্তি খুঁজে বেড়াচ্ছি। উই আর নট হ্যাপি ফ্রম ইনসাইড। ভেতর থেকে আমরা খুশি নই। আমরা এদিক ওদিক ঘুরতে যাই, প্ল্যান করি এখানে যাব সেখানে যাব, কিন্তু তারপরেও কোথাও না কোথাও মনের ভেতর একটা অশান্তি আছে। অশান্তি কেন আছে তার কারণটা কিন্তু আমরা নিজেই। আজকে এমনই একটা গল্প তোমাদের সাথে আমি শেয়ার করব, একটা মানুষের গল্প যে আমাকে লাইফে অজান্তেই অনেক কিছু শিখিয়েছে। আমার জীবনে আমার মা বাবা আমাকে যা শিক্ষা দীক্ষা হয়তো ওরকমভাবে মুখে পড়ে আমাকে বলেনি, কিন্তু কিছু মানুষ জীবনে এরকম এসছে আমার, যাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আজকে এমনই একটা গল্প বলবো যে এই গল্পটা শোনার পর বিশ্বাস করো, কোথাও না কোথাও তোমার লাইফে আজকের থেকেই একটা পজিটিভ চেঞ্জ আসতে শুরু করবে। তাই আজকের এই গল্পটা একদমই স্কিপ করো না। নমস্কার, আমি সুমন্ত, আর আজ রাতে তোমাদের সাথে সুমন্ত থাকবে। বেশি কিছু করতে হবে না, জাস্ট হেডফোনটা লাগিয়ে নাও, আর আজকের এই গল্পটা অবশ্যই শুনো। এই গল্প তোমার জীবনে একটু হলেও পজিটিভ চেঞ্জ নিয়ে আসবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই গল্পটা শুরু করা যাক। আজকের এই ভিডিওটি শুরু করবার আগে একটা ছোট্ট ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে চাই, যে মানুষ কিরকম হয়। আমরা কিরকম, আমরা দেখাই একরকম, কিন্তু আমাদের ভেতরে অনেক কিছুই চলে, আমাদের ভেতরে অনেক নেগেটিভিটি ভরে আছে, যেটাকে আমরা নিজেরাও কন্ট্রোল করতে পারি না। কেউ আমাদের হার্ট ব্রেক করে চলে যায়, আমরা অন্যদের হার্ট ব্রেক করে দিই। আমরা নেগেটিভ জিনিসটাকে খুব তাড়াতাড়ি ক্যাচ করে নিই, আর আমরা অ্যাজ এ পার্সনও খুব নেগেটিভ হয়ে যাই। এই জন্যই হয়তো কোথাও না কোথাও আমরা আজকের ডেটে মানসিকভাবে খুশি নই। একটা ছোট্ট ঘটনা আগে তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। আমি খুব ছোট ছিলাম, আমার এক মামার বিয়ে ছিল, তো আমরা এসেছিলাম, মামা বাড়িতেই ছিলাম, মামার বিয়ে। আর আমার মামা এই মামাটা খুব রিচ, খুব টাকা পয়সা আছে, বেশ বড় লোক তারা আর কি। তো বিশাল বড় লোকের তুমি বলতে পারো বিয়ে, আর আমরা ছিলাম খুব গরিব ঘরেরই বলতে পারো ওই সময়। তো এই মামাটার বাড়িতে যেতে না আমার সবসময় একটু অকওয়ার্ড ফিল হতো, একটু অদ্ভুত লাগতো। তার কারণ অদ্ভুত না, আনকমফোর্টেবল লাগতো, বিকজ তারা সত্যি খুব বড় লোক ছিল, এখনো তারা বড় লোক, তারা খুব ভালো, কিন্তু অনেক বড় লোক ছিল। তো অবভিয়াসলি তাদের এখানে কি জামা পরে যাব কি না কি, এগুলো খুব ভাবতে হতো ওই সময়। তো
ব্যাপারটা হচ্ছে ওই মামার বিয়েতে আমরা সব বাচ্চারা খেলছিলাম। আমার এখনো মনে আছে সিনটা। ওদের ঘরটা বিশাল বড় ঘর ছিল, ওখানে একটা সেন্টার টেবিল ছিল। এই সেন্টার টেবিলের আশেপাশে না আমরা 4-5 জন বাচ্চারা দৌড়াদৌড়ি করছিলাম, ঠিক আছে। তো এই মামার আরও রিলেটিভসরাও এসেছিল, তাদের আমরা চিনি না, তারাও সব বড় লোক, তো সব এসেছিল। তো বেসিক্যালি সব বড় লোকের বাচ্চারাই ওখানে ছিল। সেখানে আমি আর 1-2 জন আরও আমরা একটু গরিব পরিবার থেকে আমরা এসেছিলাম। তো যাই হোক, তো কিন্তু বাচ্চাদের মধ্যে তো আর গরিবকে আর ধনীকে, আমরা সবাই এক হয়ে আমরা খেলাধুলা করছি, এই করছি। তো আমার এখনো মনে আছে, আমি যখন সেন্টার টেবিলে আশেপাশে দৌড়াচ্ছিলাম, আরেকটি বাচ্চা মেয়ে ছিল। তো ভুল করে না আমার পাটা ওর পায়ে এমনি করে লেগে গেছে, আর ও ধাপাস করে পড়ে গেছে। বাচ্চা মেয়েটা পড়ে গেছে, এবার ও কান্নাকাটি শুরু করেছে, জোরে জোরে কান্নাকাটি করেছে। তো আমি বাচ্চা মেয়েটা চিনিও না ওকে, মানে পরে জানতে পারলাম ও মামারই দূরের একজন রিলেটিভ। তো বাচ্চা মেয়েটা কেঁদে উঠলো, তোর বাবা পিছন থেকে দৌড়ে এসছে, মানে আমি দেখিও নি। ও বাবা না এসে চট করে আমাকে এখানে এমনি করে জোরে এমনি করে ধরেছে, ঠিক আছে, মানে জোরদার করে ধরেছে। আমার এখনো মনে আছে, আমার পুরো শার্টটাকে এমনি করে ধরে এমনি করেছে, বলেছে ভিকিরির বাচ্চা তুই আমার মেয়েকে এমনি করে ধাক্কা মারলি, পুরো এরকম একটা কথা বলেছিল। আমার এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু আমার এটা পরিষ্কার মনে আছে যে উনি আমাকে এই জায়গাটাকে এমনি করে ধরে আমাকে ভিকিরির বাচ্চা বলেছিল। তখন আমি ক্লাস 3-তে পড়ি, আমি খুব ছোট, আর উনি আমার চেয়ে অনেক বড়। ওনার বয়স তখন ধরে নাও তাও 35 হবে। উনি এত বড় লোক, বিয়ে বাড়িতে এসছে, তাই না? আর আমি কেঁদে দিয়েছিলাম, আমাকে যখন ইনি করে ধরেছিল আমি কেঁদে দিয়েছিলাম, কারণ আমি ভয় পেয়ে গেছিলাম। অবভিয়াসলি একই এত বড় লোকের বিয়ে বাড়ি, সেখানে এরকম একটা ঘটনা, আমি কিছু করিও নি, ভুল করে বাচ্চা মেয়েটা পড়ে গেছে। উনি আমাকে সেদিন ফিল করিয়েছিলেন যে হ্যাঁ আমরা গরিব, আমরা এই সোসাইটির থেকে বিলং করি না। উনি আমাকে এটা ফিল করিয়েছিলেন। তারপরে আমার বাবারা মেশোরা দৌড়ে দৌড়ে এসছে, আমার বাবা ওনার সাথে খুব ঝামেলাও করেছে, ওনাকে মারতে গেছিল। তো পরে উনি আমার বাবার কাছে ক্ষমাও চেয়েছেন, বললো আমি জানতাম না এটা তোমার ছেলে। অ্যাকচুয়ালি কি বলতো, ছোটবেলায়, মানে এটা আমি বলতে চাই না, বাট আমাকে সত্যি না একটু মানে কি বলবো, একটু অন্যরকমই দেখতে ছিল। আমি খুব কালো ছিলাম, আর রোগা পটকা, খুব কালো। তো আর অবভিয়াসলি আমার কাছে অত ভালো জামা কাপড় ছিল না। তো যা আমার বাবার ক্ষমতা ছিল, আমার বাবা মা যা পেরেছে আমাদের খুব ভালোই রেখেছে, আমাকে আমার দিদিকে কোনো সময় খারাপ রাখিনি, কিন্তু ঠিক আছে। তো যাই হোক, তো মোদ্দা কথা হচ্ছে এরকম একটা ব্যবহার, একটা মানে শিক্ষিত মানুষ যখন এরকম ব্যবহারটা করে, তাকে তুমি কি বলবে, তুমি বলো? মানে তার মাথায় সেন্সটা আসছে না যে এই ব্যবহারটা উনি আমার সাথে খারাপ করছেন না, উনি কিন্তু ওই যে উপরে যিনি বসে আছেন তার সাথে করছেন। কেন, আমাদের সবাইকে কিন্তু উনি বানিয়েছেন। এই জিনিসটা আমরা অনেক সময় ভুলে যাই, এই জিনিসটা আমরা অনেক সময় ভুলে যাই। আমরা অনেক মানুষের সাথেই খারাপ ব্যবহার করি, হিংসে করি, তাদের ক্ষতি করার চেষ্টা করি, ইনডিরেক্টলি ক্ষতি করার চেষ্টা করি, অন্যকে চেপে আমরা এগোনোর চেষ্টা করি, অন্যেরটা ভালো হলে কমেন্ট করে তাকে খারাপ দেখানোর চেষ্টা করি, তার সাকসেসে খুঁত বার করার চেষ্টা করি। এরকম অনেক জিনিস আমরা করি, আর তারপরে আমরা বলি যে আমরা তাকে বিশ্বাস করি আর উনি আমাদের বাঁচাবেন। আজকে একটা কাকুর গল্প তোমাদের বলবো, কেয়া কাকু। এনার নাম কেয়া কাকু কেন? ওনার নাম তো কেয়া নয়, কেয়া তো মেয়েদের নাম হয়, কিন্তু ওনার মেয়ের নাম কেয়া, আর ওই নামেই উনি একটা দোকান খুলেছিলেন। আমি আগে যেই পাড়াতে থাকতাম সেখানে ওনার দোকান ছিল, আর ওনার দোকানটা ছিল বই খাতার দোকান। বই খাতা, বাচ্চাদের খেলনা, এগুলো সব উনি রাখতেন। এই কেয়া কাকু আমাকে নিজের লাইফের কিছু ভালো লেসন আমাকে শিখিয়েছেন। কেয়া কাকুর ক্যারেক্টারটা আগে তোমাদের বলি। কেয়া কাকু একদম মানে কি বলবো, ওনাকে অনেকটা উত্তম কুমারের মতন দেখতে ছিল।
আর উনি উত্তম কুমারের অনেক বড় ভক্তও ছিলেন। নিজের দোকানে উনি উত্তম কুমারের ছবি লাগিয়ে রাখতেন। আমি ওনাকে ছোটবেলা থেকে দেখছি, আর খুব মানে ওনার হাসিতে না, মানে আমার এখনো মনে আছে, উনি খুব সিম্পল একটা ভাবে হাসতেন। রোজ সাইকেল করে দোকানে আসতেন, দোকান খুলতেন, ছোট্ট একটা তার দোকান, বই খাতা বিক্রি করতেন। লোকেরা আসতো খাতা বই, যখন আমার নতুন ইয়ার স্টার্ট হতো স্কুলে, তখন ওনার কাছে বাবা নিয়ে যেত, আর আমি ওই খাতা, বড় খাতা, ছোট খাতা, মিডিয়াম খাতা, প্র্যাকটিক্যাল খাতা বাতা সব, পেন, পেন্সিল বক্স সব ওনার কাছ থেকে এক লটে কিনে আনতাম। আর আমার বাবা মাস গেলে না ওনার কাছ থেকে ধারে জিনিসপত্র নিত, উনি ডায়েরিতে লিখে রাখতেন, তারপরে সামনের মাসে আবার বাবা টাকা পেলে টাকাটা ওনাকে দিত। তো এইভাবে ওনার সাথে সম্পর্ক। তো উনি মানে বাচ্চা হোক কিংবা বড় হোক সবার সাথে খুব গল্প করতেন, উনি সবার সাথে খুব ভালো মিশে যেতে পারতেন। আর ওনার একটা অদ্ভুত ক্যারেক্টার ছিল, যেটা শুনলে হয়তো তোমরা হাসবে। উনি যেহেতু উত্তম কুমারের অনেক বড় ভক্ত ছিল, উনি সিনেমার খুব ভালো ভক্ত ছিল, তো উনি কি করতেন না, অনেক দিন মানে উনি আমাকে যখন ছবিগুলো দেখিয়েছিল আমার খুব হাসি পেয়েছিল। উনি একদিন না এমনি সাদা একটা শল আর ধুতি পরে চলে এসছে দোকানে। আজকে উনি অন্য একটা ক্যারেক্টার সেজে চলে এসছেন, মানে বিভিন্ন দিনে উনি ডিফারেন্ট ক্যারেক্টার সেজে চলে আসতো। মানে একদিন এরকম ডিটেকটিভ, মাথায় হ্যাট দিয়ে স্যুট পরে সাইকেল চালিয়ে দোকানে চলে আসে, আজকে সারাদিন উনি ডিটেকটিভ সেজে বসে আছেন। আর এটা সত্যি, মানে ওনার ছবিও আছে, উনি ছবিও তুলিয়েছেন। কেন ওনার একটা মানে আমাকে বলেছিল যে যেহেতু আমি একটু মানে ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করি, আর ওই সময় আমার যখন আমি বড় হয়েছিলাম আমার এই ফিল্ডে আমি কাজ করছিলাম, তো উনি তখন আমাকে তাই জন্য বলতেন, আমাকে ছবি দেখাতেন যে এই দেখো আমি একদিন ডিটেকটিভ সেজে এসেছি, একদিন আমি সর্দারজি সেজে এসেছিলাম এই দোকানে। আমি দেখে একদম হয়ে গেছিলাম যে উনি এরকমভাবে এই দোকানে আসতেন। কেন এই দোকানটা আমার একদম ছোটবেলার থেকে, মানে আমার জন্মের 1-2 বছর আগের থেকে উনি এই দোকানটা খুলেছিলেন। তো উনি এরকমভাবে সেজে গুজে আসতেন, খুব ফান লাভিং একটা মানুষ। আর সত্যি কথা বলতে ওনার দোকানের পাশ দিয়ে যখন যেতাম না, আমি দেখতাম উনি মানে কোনো এত বই পড়ছে বা পেপার পড়ছে, আর অনেক সময় ওনাকে আমি দেখতাম যে চুপচাপ বসে আছে আর মন্ত্র জাপ করছে। মন্ত্রটা কি, ওই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা কন্টিনিউয়াস উনি বলতে থাকতেন। ওনার সাথে যখনই তুমি কথা বলবে না, অলওয়েজ ওনার মুখে একটা স্মাইল থাকতো। উনি খুব হেসে কথা বলতো, আসুন বসুন বলুন কি ব্যাপার, এরকম ভাবে। বিশ্বাস করো ওই পাড়ায় অনেকগুলি বই খাতার দোকান ছিল, আরো নতুন নতুন দোকান খুলছিল, নতুন নতুন জিনিস নিয়ে আসতো। যেহেতু এই দোকানটা একটু পুরনো দোকানের মতন দেখতে, একটা ছোট্ট ঘরের মধ্যে একটা দোকান, পুরনো সব দরজা এরকম টাইপের, তো মডার্ন দোকানগুলোও খুলছিল। হ্যাঁ, কিন্তু সবাই পুরো পাড়া মানে সন্ধ্যেবেলায় 6টার পর গেলে তুমি দেখতে পাবে মানে এই একটা লাইন, তার পিছনে একটা লাইন দাঁড়িয়ে থাকতো ওনার কাছ থেকে জিনিস নেওয়ার জন্য। এবং এই পাড়ায় অনেকজনই চেষ্টা করেছিল ওনার ব্যাপারে খারাপ বলার, বা ওনার জিনিসপত্র ভালো না, উনি লোকটা ভালো না, উনি একটু পাগল। যেহেতু ওনার সবার সাথে হেসে কথা বলতো, অনেক সফট ছিল, লোকেরা ভাবতো এটা ট্যালা মাল, সারা কিছুই জানে না, এরকম। লোকেরা অনেকজন ওনাকে নিয়ে অনেক খিল্লিও করতো, যেমন মালটা পাগল। কিন্তু মানে আমি কি বলবো, আমি ওনাকে কখনোই খারাপ ব্যবহার করতে দেখিনি। এবং আমি এটাও দেখেছিলাম একদিন এই পাড়া একজন মানে নতুন একজন কেউ এসেছিল, একটা কোনো মারবাড়ি ফ্যামিলি ছিল, আর মনে আছে ওই লোকটা এনাকে খুব গালাগালি দিয়েছিল। কেন উনি কিছু পেন বিক্রি করেছিলেন, পেনটার মধ্যে কিছু ডিফেক্ট ছিল না কি, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই। কিন্তু উনি কত সুন্দর করে ওনার সাথে কথা বলেছে, ঠিক আছে দাদা কোনো অসুবিধা নেই, আপনি আমাকে পেনটা দিয়ে দিন। আমার এখনো মনে আছে আমি পাশে দাঁড়িয়েছিলাম, উনি বললেন যে আপনি আমাকে পেনটা দিয়ে দিন, আমি আপনাকে অন্য একটা পেন ফ্রিতে দিয়ে দিচ্ছি, আমার ভুল হয়ে গেছে, হয়তো খারাপ ছিল আমি দেখিনি। উনি এত চেঁচামেচি করছেন, কিন্তু ইনি কিন্তু খুব ঠান্ডা মাথা রেখে ওনার সাথে কথা বলেছেন। ওনার অনেকগুলি ব্যবহার আমি দেখেছি, ওনার সাথে আমি খুব গল্প করতাম। কেন আমি যখনই বেরোতাম ওনার দোকান ক্রস করেই আমাকে যেতে হতো, তো আমাকে ডাকতো সুমন্ত কেমন আছো, ওরকম ভাবে ডাকতো, আর আমি যেতাম, গিয়ে ওনার সাথে অনেক কথা বলতাম। আমার মনে আছে ওনার শেষ দিনগুলোতে আমি তখন ওই সময় ফটোগ্রাফির দিকে অনেকটা আমি এগিয়ে যাচ্ছি, তখন আমি কলেজে পড়ি। তো আমি ওনাকে একদিন বলছিলাম যে কাকু একদিন দেখি ক্যামেরা যদি জোগাড় করতে পারি তাহলে একটা ভালো ছবি তোমার তুলে দেবো। তখন আমাকে উনি বলেছিলেন যে আর এখন ছবি তুলে আর কি হবে, এবার যাওয়ার সময় হয়ে গেছে। শেষ দিনগুলোতে উনি নিজের লাইফে, ওনার পার্সোনাল লাইফে কিছু কষ্ট উনি পেয়েছিলেন, যেটা
এখানে আমি বলতে পারবো না। কিন্তু শেষ দিনগুলোতে আমার মনে আছে মে মাসের এত গরমে উনি আর বাড়ি যেতেন না। মানে উনি কি করতেন, সকালে আসতেন, দুপুরে বেরিয়ে যেতেন, একটার সময় দোকান বন্ধ করে চলে যেতেন, আবার বিকেলবেলা 5টার সময় এসে দোকানটা খুলতেন। ওই গরমকালে আমি দেখতাম উনি দোকানটা বন্ধ করে ভেতরে, দোকানের ভেতরেই আছে, কোনো কোনো সময় একটু হালকা করে ফাঁক করে রাখতো। যেতাম তখন ওই বলতো সুমন্ত, এমনি করে হাত দেখাতো। বলতাম কি কাকু বাড়ি যাওনি? তো বলছে না এখানেই আছি। তো দেখছি একটু মুড়ি আর কি মেখে মুড়ি খাচ্ছে দুপুরে। তো ওনার শেষের দিকে ওনার কিছু রোগ হয়, আর উনি একদিন, আমার মনে আছেন, খুব জ্বর ছিল, আমি দোকানে গেছিলাম। তো আমি বলছিলাম যে কাকু কিছু জিনিস লাগবে, তুমি একটু লিখে নাও, আমি তোমাকে পরে টাকাটা দিয়ে দেবো। আমার বাবা মারা যাওয়ার পরও আমি ওনার কাছ থেকে লিখিয়ে জিনিসপত্র আনতাম, আর সামনের মাসে আমি দিয়ে দিতাম টাকাটা। তো ভালো লাগতো, ওনার সাথে যেতাম, কথা বলতাম। তো সেই দিনও আমি কিছু জিনিস ওনার কাছ থেকে কিনেছিলাম, আর কেনার পরে বলেছিলাম তুমি লিখে রাখো, আমি সামনের মাসে টাকা দেবো। উনি বললো ঠিক আছে। তো উনি লিখেছিলেন, তখন আমি ওনাকে, আমার মনে আছে আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে তোমার কি শরীর খারাপ? তো বলছে হ্যাঁ জ্বর হয়েছে, জ্বরটা কমছে না, দেখি কালকের থেকে কয়েকদিন একটু দোকান বন্ধ রাখবো। সেটাই ওনার সাথে আমার শেষ কথা। উনি দোকান বন্ধ রেখেছেন, আর তারপরে আর দোকানটা খোলেনি। প্রায় 3 মাস দোকান বন্ধ ছিল, আর তারপরে একদিন খবর পেয়েছি যে উনি মারা গেছেন। উনি এই পাড়ায় থাকতো না, উনি অন্য একটা জায়গায় থাকতো, ওখান থেকে সাইকেল নিয়ে কাজে আসতো। তো উনি যখন এসছেন পাড়ায়, ওনার যখন বডিটা পাড়ায় নিয়ে আসা হয়েছে, বিশ্বাস করো একটা সেলিব্রিটি যখন মারা যায় যেরকম ভিড় থাকে ঠিক সেরকম ভিড় ছিল। এত লোক, যারা ওনাকে পাগল বলতো তারাও ওখানে এসে দাঁড়িয়েছে, তাদের চোখেও জল ছিল। যে একটা মানুষ, যে মানুষটা সব সময় হেসে কথা বলতো, আর এই মানুষটা আমাদের মাঝখানে নেই। প্রত্যেকটা মানুষের মুখে না চোখে জল ছিল, আর মুখে একটা স্মাইলও ছিল। যে এই কাকুটা একটা অদ্ভুত একটা পার্সোনালিটি, আজকের ডেটে এরকম মানুষ দেখা যায় না। আর এর চেয়েও বড় ব্যাপার তোমাদের বলি, যখন উনি মারা গেছেন তার 1-1.5 মাস বাদে ওনার বাড়ির লোক যখন এসে দোকানটা খুলেছে দেখার জন্য যে দোকানে কি আছে না আছে, মানে আমার মনে আছে আমি জানলার থেকে দেখছিলাম, আমি আশ্চর্য হয়ে গেছি। ওনার দোকানের বাইরে এত ভিড়, ঠিক মনে হচ্ছে কেয়া কাকু আবার এসে দোকানটা খুলেছে। তার দোকানের বাইরে অনেক ভিড়। কেন ভিড় ছিল জানো? লোকেরা এসছিল তাদের টাকাটা শোধ করতে। যে বাকিতে তারা জিনিস নিয়েছিল, সেই জিনিসের সেই টাকাটা তাকে শোধ করতে এসেছিল। কেয়া কাকু চলে গেছেন, কিন্তু লোকেরা জানতো যে এই মানুষটা সৎ মানুষ, এই মানুষটা সৎ মানুষ, এর টাকা মারা যাবে না, এর টাকাটা দিতে আসতে হবে। যারা বাকিতে জিনিস নিয়েছিল সবাই সেই টাকাটা তার বাড়ির লোকেদের দিতে এসেছিল, এবং সেই লাইনে আমিও গেছিলাম, আমিও দাঁড়ালাম, নিজের ভাগের টাকাটা যেটা বাকি ছিল সেটা ওনাকে দিলাম। উনি আমাকে একটা জিনিস শিখিয়ে দিয়ে গেছে, এবং আমাকে শুধু না, অনেকজনই যারা কেয়া কাকুর সাথে গল্প করতো, কথা বলতো, ওনার অনেক বন্ধুই ছিল এই পাড়ায়, আমাদের উনি একটা জিনিস শিখিয়ে গেছেন যে ভালো ব্যবহার সবাই করতে পারে না, খুব কঠিন, কিন্তু ভালো ব্যবহার, মুখে হাসি, অ্যান্ড অলওয়েজ বি গ্রেটফুল টু গড, তার উপরে বিশ্বাস। উনি প্রচণ্ড ভগবানের নাম করতেন, তার উপরে বিশ্বাস করতেন, আর সবসময় ভালো ব্যবহার করতেন। কেন উনি প্রত্যেকটা মানুষকে এটাই ভাবতেন যে এই মানুষটা উনিই বানিয়েছেন, ওই যে উপরে যিনি বসে আছেন, তাই কারুর সাথে খারাপ ব্যবহার করব না। সবার সাথে উনি যে ভালো ব্যবহার করতেন, যেরকম সৎ মনের ছিল। অনেকজনই তোমরা হয়তো বলবে যে আজকের দাদা সৎ থেকে লাভ নেই, এইসব বেকার কথা, এগুলো ডায়লগ। অনেস্টির, সৎ পথে চলার দাম তুমি অলওয়েজ পাবে। মন থেকে তোমাকে সেটা করতে হবে, মন থেকে তোমাকে পরিষ্কার হতে হবে। আমি আজও ওনার মতন হতে পারিনি, আজও আমার মধ্যে অনেক প্রবলেমস আছে, কিন্তু আমি চেষ্টা করি ওনার মতন ভালো ব্যবহার করতে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে। উনি এত ভালোবাসা পেয়েছেন না, যে আমি কি বলবো, আমি লাস্ট অবধি যখন উনি অসুস্থ ছিলেন, কত লোক ওনাকে ডেলি দেখতে যেত। তা
তার শরীর খারাপে তাকে কত খরচা দিয়েছে কত লোক, উনি এত ভালোবাসা পেয়েছে। আর ওনাকে যখন শেষ দিন আমি দোকানে দেখেছিলাম, যখন তার অনেক জ্বর, সেদিনও তার মুখে খালি স্মাইলই দেখেছিলাম। খুব কম এরকম মানুষ হয়। তাই আমি সবসময় এটাই বলি, নিজেকেও বলি যে ভালো ব্যবহার করতে হবে, নিজের মনটাকে পরিষ্কার রাখতে হবে। আর আমার মনে হয় না যে ঈশ্বর আমাদের কাছ থেকে আর কিছু চায়। ঈশ্বর চায় না যে আমি আসি, পুজো পাঠ করি, ভক্তি করি। ঈশ্বর চায় যে তুমি মানুষের সাথে ভালো ব্যবহার করো, মানুষের সাথে ভালো ব্যবহার করো। এই রাগ, মানুষের প্রতি হিংসে, এই জিনিসগুলোকে এবার ছাড়ো। একটা ভালো ব্যবহার তোমার পুরো জীবনটা পাল্টে দিতে পারে। খারাপ হওয়া, কাউকে গালাগালি করা, ঝগড়া করা, রাগ দেখানো, ইগো দেখানো, হিংসে করা, এগুলো খুব সহজ, খুব সহজ। কিন্তু সত্যি আজকের ডেটে ভালো ব্যবহার করা, একটা মানুষের সাথে দুটো ভালো কথা বলা, একটু স্মাইল করে কথা বলা, এটা সত্যি আমরা পারি না। যার জন্যই হয়তো আমাদের জীবনে আজকের ডেটে এত কষ্ট, আমরা মানসিক অশান্তিতে ভুগি। জানি না এই ভিডিওটা তোমাদের কেমন লেগে থাকবে। যদি সত্যি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো, আমার চ্যানেলের সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং ভালো থেকো আর নিজের কাছের মানুষগুলোকে ভালো রেখো।